নমস্কার, আমি সোমনাথ। দ্য ডিজাইন পডকাস্টে আপনাদের স্বাগত। আজকের এপিসোডের অতিথি হল বিশিষ্ট আইএএস অফিসার এবং হিডকোর প্রাক্তন চেয়ারম্যান দেবাশিস সেন। অন্য আইএএস অফিসারের তুলনায় ইনি ব্যতিক্রম। যে কাজটাই ইনি করেছেন তাতে তার আর্টিস্টিক ভাবনা সম্পূর্ণভাবে দিয়েছেন। তা একবার নিউ টাউন ঘুরে দেখলে আপনারা বুঝতে পারবেন। রোটারিগুলোয় স্কাল্পচার ইনস্টলেশন, দেওয়ালে দেওয়ালে আর্টওয়ার্ক, রাস্তায় ফেন্সিংয়ের মধ্যে আর্টওয়ার্ক বা মেট্রো পিলারে নতুন নতুন এক্সপেরিমেন্ট করতে থেমে থাকেননি। এতদিন তিনি ভাবনার মধ্যে সীমাবদ্ধ ছিলেন, নিজে সৃষ্টি করতে অসুবিধা হতো। কিন্তু সময় বদলালো, হাতে পেলেন এআই, আর এখানেই পুরো পরিস্থিতি পরিবর্তন করে ফেলেন। প্রম্পট দিয়ে শুরু করলেন নিজের আর্ট তৈরি করা। সন্তুষ্ট ততক্ষণ হননি যতক্ষণ তার ভাবনার সাথে এআই এর সৃজনশীলতা মিলে না গেল। পরবর্তী চ্যালেঞ্জ আরও বড়, কিভাবে ওই ইমেজকে বড় সাইজের প্রিন্ট করা এবং সেটাকে ক্যানভাসের মধ্যে আনা। তা সফল হবার পর ভারতের প্রথম এআই আর্ট গ্যালারি কলকাতায় প্রতিষ্ঠা করলেন। তার এআই আর্টিস্ট হিসাবে যাত্রা এবং অভিজ্ঞতা নিয়ে আজকের আলোচনায় আমরা আরও বিস্তারিত জানব। Please come. Welcome to AI Art Gallery. এই আর্ট অন ক্যানভাস করছি, আমরা এটা বলছি যে প্রত্যেকটাই কিন্তু ইউনিক কপি, সিঙ্গেল প্রিন্ট। এক সার্টিফিকেট পাওয়া যাচ্ছে, সেই সার্টিফিকেটে বলা আছে এটাই একমাত্র অরিজিনাল আর্ট। আমি জানি যে আপনি আইএএস নিয়ে পড়াশোনা করেছেন। প্রচুর পরিমাণে আপনার এই 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 পদের জন্য প্রচুর পড়াশোনা করতে হয়েছে, ছোটোবেলা থেকে আপনাকে এনগেজ থাকতে হয়েছে। সেক্ষেত্রে আপনার ছোটোবেলা থেকে কি করে বিভিন্ন ধরনের আর্ট নিয়ে বা ডিজাইন নিয়ে কীভাবে আপনাকে ইন্সপায়ার্ড করতো, ছোটোবেলার যদি কিছু কথাবার্তা আপনি শেয়ার করেন। একদম ছোটবেলায় যখন আমি দার্জিলিংয়ে স্কুলে পড়তাম, ইংলিশ মিডিয়াম স্কুলে নর্থ পয়েন্টে, তখন আমাদের একটা প্রজেক্ট করতে হয়েছিল। এবং আমার দাদু বেঁচে ছিলেন, উনি ভীষণ বিদ্যার ব্যক্তি ছিলেন, এখন আর নেই। তো তিনি আমাকে বললেন, তুমি ক্লাসিক্যাল আর্ট নিয়ে পড়াশোনা করো। ঠিক, পড়াশোনা করতে পারি না, তখন ক্লাস 8-এ পড়ি, কিন্তু অনেক ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিন আমাদের বাড়িতে আসতো। ঠিক আছে। সেখানে আর্টের উপর যেগুলো দেখে ঘাঁটতে ঘাঁটতে আমার সত্যি মনে হলো একটা আলাদা জগৎ, এবং আমি খুব আকৃষ্ট হলাম। অনেক বড় বয়সে পৃথিবীর বিভিন্ন জায়গায় গেছি। অ্যামস্টারডামে, ভ্যান গঘ মিউজিয়ামে, কিছুদিন আগেও দ্বিতীয়বার গেলাম, প্যারিসের। সব জায়গায় গিয়ে আমি খুব দেখি যে বিশেষত ইমপ্রেশনিস্ট গ্রুপের, আবার পিকাসোর কিউবিজম যে খুব ভাল লাগে, বা একদম অ্যাবস্ট্রাক্ট আর্ট যে খুব, কারণ বুঝতে পারি না। কিন্তু ইমপ্রেশনিস্ট সিস্টেম, সেই ক্লথ মনের একটা ছবি আমার এখনো চোখে আঁকা আছে, সে জলের উপর কতগুলো পাল তোলা নৌকো ভাসছে আর রং বেরঙের রিফ্লেকশন হচ্ছে, সেবারে ভোলার মতো না। এইবারই অ্যামস্টারডামে গিয়ে রেমব্রান্ডে দেখলাম যে প্রায় ঘর জোড়া একটা পেন্টিং, এবং সেটা নিয়ে দলে দলে লোক, দেশ বিদেশের লোক স্থানুর মতো দাঁড়িয়ে রয়েছে, আমিও তার মধ্যে একজন। তো আর্ট সম্বন্ধে চিরকালই আমার আগ্রহ ছিল, এবং ওই ছোট বয়স থেকে, স্কুল প্রজেক্ট থেকে। এই আর্ট গ্যালারিটাকে আপনি ডিজিটালি করতে পারতেন, ডিজিটালি আপনি এটাকে হয়তো ক্যানভাসই করতে পারতেন ম্যাক্সিমাম। আপনার কখন মনে হলো যে গ্যালারি একটা করতে হবে যেখানে মানুষ আসবে আর এটা দেখবে? একদম, আমার বারবার মনে হয় এই টেকনোলজি ব্যাপারটা এক শ্রেণীর মানুষদের কাছেই রয়ে গেছে। আরও এক শ্রেণীও কিন্তু আর্ট ভালোবাসেন, আরও এক শ্রেণীও কিন্তু ক্রিয়েশন ভালোবাসেন, কিন্তু তাঁরা আবার কম্পিউটার অত বোঝেন। একদমই তাই। সুতরাং আমার মনে হয়েছে যে একটা বৃহৎ জগৎ আছে যেখানে তারা কিন্তু এইসব ভালো জিনিস দেখতে পছন্দ করে। শুধু বয়স্করা তা নয়, ধরুন যে হিস্ট্রি পড়ছে, যে
পলিটিক্যাল সায়েন্স পড়ছে, তারা ভাবে ও বাবা ওইসব কম্পিউটার টেকনোলজি ও আমার জন্য না, আমার ছেলেকে জিজ্ঞেস করো কেন, তার তো আর্ট ভালো লাগে, সে তো 20 ইউরো টিকিট দিয়ে ভ্যান গগ মিউজিয়ামে লাইন দিয়ে যাচ্ছে, সে তো কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে লাইন দিয়ে দাঁড়িয়ে ভালো ভালো ছবি দেখছে। ঠিক। তো তার কাছেও এটা আপনার একটা যৌক্তিকতা ছিল। আমার মনে হয়েছে এইটা আমি করার চেষ্টা করেছি। আরও একটা না বললে ভুল বলা হবে, মিথ্যা কথাও বলা হবে, যে পুরো সাইবার স্পেসে অর্থাৎ পুরো ডিজিটাল স্পেসে এত বাচ্চা ছেলেরা তো করছে, ঠিক। সেখানে আমার কোনো ক্রিয়েশন বা করার বেশ অসুবিধা। সুতরাং সেখানে আমি যেটা দেখলাম, যেখানে কিন্তু ওরা করছে না এবং আইটির বাইরে যে জগৎটা আছে তাদের কাছে আমি পরিচয় করে দেওয়ার একটা সুযোগ দিচ্ছি। এই যে ছবিটা রয়েছে 7 হর্স, এবার এইগুলো যখন আপনি পুরো ছবিটা ফাইনালাইজ করেন তার আগে কতগুলো প্রম্পট আপনি দেন, কতগুলো জেনারেট করেন ছবি, তারপরে আপনার মনে হয় যে না এইটা আমার মনের মতন পারফেক্ট হয়ে গেছে, এবার এটাকে প্রিন্টে যাওয়া যেতে পারে, ক্যানভাসে আসতে পারে? এটা ভীষণ শক্ত ছিল করা এবং এটা একটা চ্যালেঞ্জ ছিল। আমার একটা এক্সিবিশনে একজন মহিলা, খুব সম্ভ্রান্ত মহিলা, এসে বললেন যে দেখুন বাস্তুর কারণে 7 হর্সেসের আমার একটা লাগবে, আপনি পারবেন করতে? প্রায় চ্যালেঞ্জ। আরেকজন এসে বলেছিলেন বড় করতে পারবে? এইটা সব থেকে বেশি চ্যালেঞ্জ। এটা আরো চ্যালেঞ্জ, কারণ কি হয় এআই আর্ট তো করলে তারপর যখন প্রিন্ট করতে যাচ্ছেন পিক্সেলেট করে একদমই তাই। তো এই জন্য এই ডাবল চ্যালেঞ্জ নিয়ে আমাকে প্রচুর খাটতে হলো। এবং আপনি যে প্রশ্নটা করছেন কতবার চেষ্টা করেছিলাম, আমি তো প্রায় মাঝে হাল ছেড়ে দিলাম যে হবে না। ঠিক ঠিক। কখনো ঘোড়া ওইদিকে ছোটে, কখনো উল্টো দিকে ছোটে, কখনো গাধার মতো হয়ে যায়, একদমই আমার একদম পছন্দ হচ্ছিল। ঠিক। এবং বহু চেষ্টা করা, মাঝে কিছুদিন গ্যাপ দিলাম যে হবে না এই প্রজেক্টটা। একদম। তারপর যাই হোক অনেক করতে করতে আমার ধারণা অন্তত 50-60 বার আমাকে ট্রাই করতে হয়েছে। তারপর বিভিন্ন সফটওয়্যার ইউজ করতে হয়েছে, বিশেষত বড় করার জন্য যত প্রিন্টার আছে সবার কাছে আমি যোগাযোগ করেছি যে আচ্ছা কি করে না ফেটে কি করে বড় করা যায়। অনেক কষ্টে একটা যোগাযোগ পেলাম, সবই পারচেস সফটওয়্যার। এবং তারপর ওই যে বললাম আমার রেড, আমার অরেঞ্জ, আমার ব্রাইটনেসটা যখন আমি পেলাম, আসলে এই 7টা ঘোড়াই কিন্তু সাদা, একদম, কিন্তু সূর্যের কিরণে এরা বিভিন্ন টাইপের রং নিয়ে নিয়েছে। আমার এই ভঙ্গিমাটা শেষ পর্যন্ত ভালো লাগলো এবং সেটা ট্রান্সলেটও করা গেল। এবং এই থিম করাটা কিন্তু একটা হিউজ চ্যালেঞ্জ, মনে করি সব আর্টিস্টদের কাছেই চ্যালেঞ্জ। একটা সাদা ক্যানভাস নিয়ে কি করবো, এখানে এবার কি নিয়ে ভাববো, ইটস অলওয়েজ এ চ্যালেঞ্জ, ইটস দ্য ক্রিয়েশন। তো এটা নিঃসন্দেহে আমার একটা ভেরি প্রাইজড পজিশন। ঠিক। এখন এআই তো একটা ভাব আছে, আমরা বলছি যে ট্রেন্ডি এআই, ট্রেন্ডি আজকালকার বিশেষত ইয়াং জেনারেশন যারা, তারা হোয়াট ইজ দ্য লেটেস্ট, মানে হোয়াট ইজ দ্য ট্রেন্ড, সে টি শার্টের ডিজাইনই হোক আর একটা কাফেই হোক, এটা কিন্তু মানে সবাই চায় হোয়াট ইজ দ্য লেটেস্ট, এইটা একটা ফলো করতে। তো আমি এক জায়গায় একটা এক্সিবিশন করেছিলাম, সেখানে বলেছিলাম যে এআই আর্ট হচ্ছে ট্রেন্ডি আর্ট, এইটা যদি রাখেন তাহলে ইটস আ কনভারসেশন স্টার্টার। ওই যে কফি ডেট ছিল, মাচ ক্যান হ্যাপেন ওভার এ কাপ অফ কফি। তো এটা হলে লোকে বলবে এটা কেন, কিভাবে তৈরি হলো। যেমন এই ছবিটাই যদি দেখি, এইটা আমার ওয়ান অফ দ্য লেটেস্ট এডিশন, যেটা হচ্ছে ট্রাম, রোলার, রিক্সা হাতে টানা, তার সঙ্গে রোবট। এটা ভবিষ্যতের একটা সময়, সেখানে কর্পোরেশনের রোলারও থাকবে, হাতের টানা থাকবে। আমি বলছি যে এটা ফিউচারকেই দেখাচ্ছি, ফিউচারে ট্রাম তুলে দেওয়া উচিত নেই। একটা আমি যেটা মনে করি এটা সাস্টেনেবল ওয়ে, কোনো ধোঁয়া হয় না, কোনো দূষণ হয় না। ট্রামকে যে উঠিয়ে দেওয়ার যে একটা মাঝে মাঝে কথা ওঠে, এটা একটা একটা খুব একটা মানে প্রতিবাদ এক ধরনের, কিন্তু ঠিক পোস্টার দিয়ে হই হই করাটা একটা সাটল, যাকে ইংরেজিতে বলে একটা সূক্ষ্ম একটা প্রতিবাদ, যে রোবটও থাকবে কিন্তু সেই জগতে ট্রাভেল থাকবে। কৃষ্ণ সুদূর প্রসারী চোখের দৃষ্টি, এটা অনেকেই ভালো বলছে, খুবই সুন্দর। এটাতে আমরা দেখাচ্ছি মাটির তলা থেকে বেশি জল তুললে শহর কিন্তু বসে যাচ্ছে। একটু টাচ করা, এইটা হচ্ছে বার্ডস, সন্ধ্যা হয়েছে, পাখিরা ঘরে ফিরছে।
কিন্তু একটু ফিউচারিস্টিক বুঝতে গেলাম। সুন্দর সুন্দর, দারুণ। এইটা হচ্ছে ইনভোকেশন। ইনভোকেশন ভগবানকে ডাকা হচ্ছে, আর কিছু না। তার পাশেটা স্যার? এর পাশেরটা হচ্ছে ট্রাইবাল কাপল বিয়ে করতে যাচ্ছে। এআই আর্টে হ্যাঁ। জিওমেট্রিক অ্যাবস্ট্রাকশনের একটা খুব বড় স্থান আছে। আমি যদি খুব বেশি দিই না, কিন্তু একটা করেছিলাম, এই ক্যালিডোস্কোপে আমরা ছোটবেলা যেটা দেখতাম, এটা কিছুক্ষণ তাকিয়ে দেখলে একটা সম্মোহনী একটা ভাবে চলে আসে। এবং কোনো একটা এক্সিবিশনে এটা খুব বলেছিল, এটা কি সত্যিকারের রাখা না স্টিকার দেওয়া। ঠিক। আচ্ছা, এখানে আমরা যেগুলো সাজিয়েছি প্রত্যেকটা হচ্ছে কিন্তু আমার সাইন করা, মানে ইটস নট এ ডিজিটাল প্রিন্ট, ইটস নট এ ফটোগ্রাফ। আমরা যখন এআই আর্ট অন ক্যানভাস করছি, আমরা এটা বলছি যে প্রত্যেকটাই কিন্তু ইউনিক কপি, সিঙ্গেল প্রিন্ট। এটা সিঙ্গেল প্রিন্ট কী করে বোঝা যাবে? সিঙ্গেল প্রিন্ট কী করে বোঝা যাবে যে প্রত্যেকটাতে আমার সই আছে। এমনি আর্টেও যেরকম থাকে সেরকম আমার একটা সিগনেচার আছে দেবাশিস হিসেবে, ইংরেজিতে সিগনেচার। আর কি একটা সার্টিফিকেট অফ অথেন্টিকেশন থাকে, এমনি ছবিতেও সেটা দেওয়া হয়, একটা ল্যামিনেটেড সার্টিফিকেট। সেখানে পরিষ্কার স্টেটমেন্ট এবং ডিক্লারেশন দেওয়া হয় যে এটার কিন্তু আর দ্বিতীয় কোনো কপি নেই। 12টা কপি না, অনেক সময় লিমিটেড এডিশন বলেন, ওসব কিচ্ছু না, এক এবং অনন্য, সারা পৃথিবীতে একটি প্রিন্ট। কী করে বুঝবো যে আর প্রিন্ট নেই? একটা কিউআর কোড দেওয়া আছে এবং একটা ইন্টারন্যাশনাল ওয়েবসাইট আছে, মাই আর্ট রেজিস্ট্রি বলে। এটা অ্যাকচুয়ালি নেদারল্যান্ডসের একটা ওয়েবসাইট। সেখানে অন্যান্য সব আর্টিস্টরা তাদের আর্টকে ওখানে রেজিস্টার করেন। এই এআই আর্টগুলো রেজিস্টার করা আছে। এক সার্টিফিকেট পাওয়া যাচ্ছে, সেই সার্টিফিকেটে বলা আছে এটাই একমাত্র অরিজিনাল আর্ট। আর দ্বিতীয়ত কিউআর কোড দিয়ে বা অন্যভাবে ওই আর্ট রেজিস্ট্রিতে দেখা যায়। যখন কেউ এই আর্ট নেন, তার সঙ্গে সঙ্গে এই অথেন্টিকেশন সার্টিফিকেটটা তাকে দেওয়া হয়। শিল্পী যখন ক্যানভাসের উপর তুলে দিয়ে আঁকেন, এটাও ক্যানভাস, অ্যাকচুয়াল ক্যানভাস যেখানে আঁকে, শিল্পী যেরকম আঁকে তেমনি এখানে কম্পিউটার আঁকছে। ঠিক। তুলি এবং রং দিয়ে তো সবাই করতে পারে, একটা বাচ্চা ক্লাস 2 এর ছেলেও আঁকতে পারে, কিন্তু তেমনি MF হোসেনও আঁকতে পারে। সুতরাং তুলি এবং রংটাকে কিভাবে ক্যানভাসের উপর প্রয়োগ করা হচ্ছে সেটাই কিন্তু আর্ট বলে আমার মনে হয়। তো এটা নয় যে কম্পিউটার ব্যবহার করছি বলেই সেটা আর্ট নয়, এটা অন্তত আমি মানি না। আর প্রতিটি আর্টই সিঙ্গেল প্রিন্ট। আমি কম্পিউটারে একটা যখন থিম দিয়ে বানালাম, অনেক সফটওয়্যার আছে, অনেক রকম ভাবে করা যায়। আপনি ইন্টারনেটে সার্চ করলেই হাজার হাজার লক্ষ লক্ষ থাকবে। যদিও মনে রাখা দরকার, সবই কিন্তু লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল যেটা আছে, সেই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল যেটা সবাই খুব বেশি করে জানে ChatGPT বলে, এটা কিন্তু পৃথিবীতে জন্ম হয় নভেম্বর 2022-এ, ভারতবর্ষে আসে জানুয়ারি 2023-এ। তার মানে ভেবে দেখুন, 1 বছরের সামান্য কিছু আগে সারা পৃথিবীতে জিনিসটা তার আগে ছিল না। সুতরাং এই ক্ষেত্রে যে আগে টেকনোলজিকে ব্যবহার করতে পারবে সেই একটা কিছু করতে পারবে। এখানে যেহেতু কথা হচ্ছে একটা পেন্টিং, একটা ক্রিয়েটিভ একটা কিছুর জন্য, এই এআই আর্টটা কিন্তু আমরা রপ্ত করেছি বহু লোকের, সেটা হওয়ার কিছু কারণে আমি একা করছি। কিন্তু সম্ভবত যেটা আমি করছি সেটা হচ্ছে যে আমি এটা বলি যে মেটাভার্স থেকে ফিজিক্যাল, এটা খুব একটা হচ্ছে বলে অন্তত আমার। আর এই এআই আর্ট গ্যালারি কি স্যার কলকাতা ছাড়া কোথাও আছে? আমার অন্তত জানা নেই, যে জন্য বললাম অন্য কিছু রাখো, যে সত্যতা না, কিছুটা প্ল্যান করে পরিকল্পনা করে এক্সপার্টদের সাহায্য নিয়ে করতে হয়েছে, সেটা ঠিকই, কিন্তু খুব শক্ত কিছু না। কিন্তু প্রথমত এআই আর্টকে ক্যানভাসে প্রিন্ট করাটাই খুব একটা কেউ করেছে বলে আমি জানি না। বেশিরভাগ লোকই কি হয়, ডিজিটালি তৈরি করে, এবং আজকাল NFT হয়েছে, নন ফাঞ্জিবল টোকেন, যেটা ব্লকচেনে তৈরি হয়, তার সঙ্গে অ্যাসোসিয়েট করে সেটাই বিভিন্ন জায়গায় ঘুরছে। এবং সম্প্রতি কাগজে দেখলাম একজন স্রষ্টা, যাকে বলে ক্রিয়েটার, সে কিছুই না দেয়ালের মধ্যে একটা কলমকে সেলোটেপ দিয়ে লাগিয়ে, একটা কলাকে সেলোটেপ দিয়ে লাগিয়ে সেটা কোটি কোটি টাকায় বিক্রি হচ্ছে। তো কাজে ওটা ডিজিটাল জিনিস ডিজিটাল ওয়ার্ল্ডে ঘুরে বেড়াচ্ছে।
আর ফিজিক্যাল ওয়ার্ল্ডে আনাটা খুব একটা কেউ করেন। তো আমি এই সাহসটা নিয়েছি কারণ আমার মনে হয়েছে যে একটা বিরাট জগৎ আছে যেখানে এআই তে এত সুন্দর ক্রিয়েশন হচ্ছে, এটাকে একটা আনার একটা জায়গা আছে। মানুষ তো নিজের বাড়িতেও ঘর সাজাতে লাগায়, আজকাল বাস্তু আছে, এরপর ক্লাউড আছে, বিভিন্ন জায়গায় আর্টের প্রয়োজন আছে। আমি তো একটা হোটেলে কোনো দেখিনি যেখানে আহ, খাটের উপর মাথার উপর একটা একটা আর্ট অবজেক্ট নেই। ঠিক, নিঃসন্দেহে ফটোগ্রাফি দেওয়া যায়, হাতে আঁকাও দেওয়া যায়, এবং এটাও দেওয়া যায়। এটা নতুন একটা মিডিয়া। স্যার, এবার এই যে ছবিটা দেখতে পাচ্ছি কলকাতা গেটের, এই পরিপ্রেক্ষিতে জিজ্ঞেস করছি আপনাকে যে আপনি নিউ টাউনের তো চেয়ারম্যান ছিলেন হিডকোর, সেই সময় আপনি কি আর্ট, যে স্ট্রিট আর্ট রয়েছে ওখানে ইমপ্লিমেন্ট করেছেন, বা এই ছবিটা নিয়েও যদি আপনি কিছু শেয়ার করেন। এইটা আমার প্রথম দিকের ক্রিয়েশন, সবার যেমন একটা বিবর্তন হয়, আমার এআই আর্টের একদম গোড়ার দিকে এটার ক্রিয়েশন। আস্তে আস্তে এটা ম্যাচিওর করছে, এবং তখন আমার ওখানে যে অবজেক্টটা ছিল সেটাকে ধরে একটা ফটোগ্রাফের সাহায্য নিয়েছে। এটা কিন্তু ডিজিটাল ফটো নয়, এটা কিন্তু ফটোগ্রাফের একটা অবয়বটা নিয়ে তার উপর এআইকে বললাম যে তুমি এটাকে নিয়ে কি করা যায়, বিভিন্ন প্রম্পট দিতে শুরু করলাম। কারণ এটা তো একটা আইকনিক জিনিস, আমার আর্ট অবজেক্ট হিসেবেও এটাকে আমি দেখানোর চেষ্টা করছি। ঠিক। আর এটা ঠিকই, আমরা নিউ টাউনে আমি যখন ছিলাম তখন পাবলিক আর্টের উপর আমরা প্রচুর গুরুত্ব দিয়েছি, এবং বিভিন্ন প্রথিতযশা শিল্পী তারা পেন্টিং ওয়ার্কশপ করেছেন। মাননীয় শ্রী যোগেশ চৌধুরী করেছেন, মাননীয় শ্রী শোভা প্রসন্ন করেছেন, শ্রী বিমল কুণ্ডু করেছেন, সে প্রচুর প্রথিতযশা মানুষদের স্কাল্পচার, ইনস্টলেশন, যত্রতত্র ট্রাফিক আইল্যান্ডে দিয়ে আমরা কিন্তু একটা আহ, শিল্প মানে ইন্ডাস্ট্রির শিল্প না, আঁকা ভাস্কর্য শিল্পের মতো বিভিন্ন জায়গায় আমরা কিন্তু রেখেছি, যাতে সাধারণ মানুষকে আমরা সবসময় ইমপ্রেস করতে পারি। একদম। বলা ভালো, এখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ইনস্টলেশনও কিন্তু আমাদের প্রাইড হোটেলের সামনে যে রোটারিটা আছে ওখানে। এটা কোনটা জানতে পারি? এটা প্রাইড হোটেলের সামনে একটা দুর্গার একটা ওনারই করা সৃষ্টি, ঠিক ঠিক, সেটা একটা ইনস্টলেশন সেখানে রয়েছে, যে কোনো লোক গেলেই দেখতে পাবে। বুঝতে পেরেছি স্যার। আর একটা টেকনোলজির শিল্প ওখানে খুব ভালো হয়েছিল, একজন ইয়াং স্টার্ট আপকে দিয়ে আমরা করিয়েছিলাম। সেটা ওই ফেন্সিং এ, রাস্তার ফেন্সিং এও যে আর্ট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেছি। সেটাও আমরা ওখানে খুবই ভালো একটা স্টার্ট আপ করেছিল, আমি করিনি। ঠিক। আর মেট্রোর পিলার দিয়ে 20টা থাম দিয়ে ওই 2020 যে কোভিড হয়েছিল সেটা মাস্ক পরা চমৎকার সব শিল্প হয়েছিল। তো এই আরবান আর্টটাকে আমরা গুরুত্ব দিয়েছি শিল্পীদেরই সাহায্য নিয়ে। আপনার এই সময়কার আপনার কার আর্ট বা কার শিল্প ভাস্কর্য যাই বলবেন আপনাকে বেশি ইমপ্রেস করে? যদি কয়েকজনকার নাম বলি, আপনি কিরকম নাম নেবেন? আমি তো মনে করি এখানে আমি যতটুকু বেঙ্গল আর্ট দেখেছি, যে প্রথিতযশা নন্দলাল বসু টসু ওনাদের তো আছেই। আর ইদানিং কালের মধ্যে যামিনী রায়ের যে আর্ট আছে, ইনফ্যাক্ট নজরুল তীর্থতে আমরা একটা অরিজিনাল যামিনী রায়ের এক্সিবিশন করেছিলাম, এত পরিষ্কার সুন্দর বোঝা যায় জিনিসটাকে, এইটা আমাকে আকৃষ্ট করেছিল। এছাড়াও মডার্ন শিল্পীদের মধ্যে আমি যাদের যাদের সংযোগে এসেছি, শ্রী যোগেশ চৌধুরী, ওনারও খুব বোল্ড স্টাইল অফ পেন্টিং, একদম। একদম পরিষ্কার, একদম কোনো আবছার ব্যাপার নেই, আমার খুব আকৃষ্ট করে। এছাড়া শ্রী শোভা প্রসন্ন, ওনার আর্টস গ্যালারিতে দুদিন আগেও গিয়েছিলাম। ওনারও একটা স্টাইল আছে, খুব অভিনব স্টাইল, ওটাও আমার খুব ভালো লেগেছে। আমার বিদেশি আর্টিস্টদের মধ্যে আসলে ভ্যান গগ তো আসেনি, সব বাঙালির বোধহয় প্রিয় ভ্যান গগ, তার এই বোল্ড স্টাইলের জন্য। এছাড়াও যেটা বললাম, রেমব্রান্ড, তারপর হচ্ছে যে লেনোয়ার এবং সেলন, এরা ভারী সুন্দর ইমপ্রেশনিস্ট যুগের আমার পেন্টিংগুলো খুব। আপনি যদি স্যার চান যে জয়িত্রী টিভিতে দ্য ডিজাইন পডকাস্টে কোনো একজন আপনার পরিচিত আর্টিস্টদের ইন্টারভিউ হোক, কাকে সাজেস্ট করবেন? আপনি তাকে নিয়ে জানতে চান কলকাতার, স্যার, বাইরে তো এখন পারবো না। এটা খুব কঠিন ব্যাপার, কিন্তু আমার তো মনে হয় আজকালকার দিনে যোগেশ চৌধুরী ইজ বিকামিং অ্যান আইকনিক ফিগার। আইকনিক ফিগার উনি হচ্ছেন। ওনার একটা ছোট্ট, আমি শুনেছি লাখ লাখ টাকা বিক্রি হয়, যেখানে অনেক আর্টিস্টরা মানে খুবই খারাপ অবস্থা।
তো সুতরাং নিঃসন্দেহে এটা উনি কি করে করলেন, ওনার একটা এবং উনি আমাদের রবীন্দ্র তীর্থ রবি ঠাকুরের মূর্তিটা করার পেছনেও সাহায্য করেছেন। উনি নিজে করেননি, সন্দীপ চক্রবর্তী করেছেন, কিন্তু আমার somehow খুব ইন্টারেস্টিং মনে হয় ওনাকে। ঠিক। শুনেছি যে বড় বড় যারা ইনফ্লুয়েন্সার হয় তারা অনেক টাকা চার্জ করেন কোনো একটা বিষয় সম্বন্ধে বলতে। ধরুন আমার একটা আর্ট, এটা যে খুব ভালো, যদি খুব বড় বম্বের তারকাকে নিই সে হয়তো কয়েক লক্ষ টাকা নেবে, সে তো অত আমাদের সামর্থ্য নেই। সেই জন্য আমরা কি করলাম, এআই আর্ট দিয়ে একটা মডেল তৈরি করলাম। সেটা একজন কলকাতারই একজন এআই আর্টিস্ট আমাকে করে দিয়েছেন আমার চাহিদা মতো। সাধারণ বাঙালি একটি মেয়ে, সে আমার মডেল, এবং সেটা আমি ওনাকে তথ্য দিয়েছি, সুতরাং সেটা আমার প্রপার্টি। এবার এর কি নাম দেওয়া যায়? এআই নিয়ে যখন কাজ করছি আমি ChatGPT-কে প্রশ্ন করলাম যে আচ্ছা আমার এআই আর্টের জন্য একটা মডেল হয়েছে, কি নাম দেওয়া যায়? সে আমাকে 10টা সাজেশন দিল। তার মধ্যে এই সাজেশনটা আমার বেশ ভালো লাগলো। সে বলল এটা অনেকটা ইন্ডিয়ানের মতো, আবার অনেকটা ইন্টারন্যাশনালের মতো, সুতরাং এটা খুব একটা ভালো হবে। তো নাইলা নাম পাওয়া যায় না ইনস্টাগ্রামে, naila.2025 হচ্ছে ওর ইনস্টাগ্রামের নাম। এবার এআই আর্ট দিয়ে, এআই বিভিন্ন অ্যাপস দিয়ে ওকে কথা বলানো যায়। আমি স্ক্রিপ্ট লিখবো, আমার যখন এই এআই আর্ট গ্যালারিটা ওপেন হলো তখন এই নাইলাই ফিতে কাটলো সাইবার স্পেস, অবশ্যই সেটা আমরা লাইভ ফেসবুকে দেখিয়েছিলাম, এবং দেখিয়ে ওই উদ্বোধন করে আমাদের এই এআই আর্ট গ্যালারি। এবং সেই নাইলাই বিভিন্ন কথা বলে লোককে আহ্বান করে, বিভিন্ন আর্ট এক্সিবিশন হলে তার কথা বলে, এমনকি আমরা সামনে অন্য জায়গায় আমরা একটা ক্লাইমেট চেঞ্জ নিয়ে একটা সভা করছি, সেটা সম্বন্ধেও নাইলা বলে। ঠিক, আমি নেক্সট প্রশ্নে আসতাম স্যার। এআই আর গ্লোবাল ওয়ার্মিং যেটা আপনি কাজ করছেন, এটা সম্পর্কে আপনি ডিটেলস একটু বলুন। আমি এখন যে ব্যাপারে কাজ করছি সেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জের ব্যাপারে, কারণ এখন গ্রীষ্মে দুটো বিপদ আছে। গ্রীষ্মের দুটো বিপদ, একটা বিপদ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানুষের চাকরি কি চলে যাচ্ছে, সমস্ত কাজে কি এআই এবং রোবটসই করবে, তাহলে মানুষ কোথায় যাবে, এই একটা চিন্তাধারা এবং ভাবনা এবং বিপদের আশঙ্কা আছে। অন্যদিকে আরেকটা বিপদ আছে, সেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। মনের আনন্দে গাড়ি চালিয়ে যাচ্ছি, মনের আনন্দে প্লেনে চড়ছি, কিন্তু পৃথিবীটাই তো একদিন উষ্ণ হয়ে সমস্ত জলে ভরে যাবে, কারণ গ্লেশিয়ার টেশিয়ার যখন চলে যাবে। বিভিন্ন দার্শনিকরা বলছেন এই দুটো ওয়েভকে মেলানো যায় কি। বিশেষত এখন COP29 শেষ হলো, এই ডিসেম্বরে শেষ হলো, দেখা গেল আমেরিকার টাকা দেবে। তাহলে কম টাকায় কি করে গ্লোবাল ওয়ার্মিং বন্ধ করা যায়, সাস্টেনেবল ডেভেলপমেন্ট কি করে করা যায়? আমার মনে হয়েছে যে এতে টেকনোলজি এবং এআই এর সাহায্য নিয়ে আমাদেরকে এই বিপর্যয়ের মোকাবিলা করতে হবে। এই জন্য পিএইচডি, ইন্টারন্যাশনাল স্কলার, প্র্যাকটিক্যাল যারা করছেন, এদের সবাইকে নিয়ে আমরা মাঝে মাঝে 3 মাস অন্তর অন্তর একটা করে অ্যাওয়ারনেস ড্রাইভ করছি, পলিসি অ্যাডভোকেসি বলে। আগামী 24শে ডিসেম্বরও সায়েন্স সিটিতে একটা হচ্ছে, ভবিষ্যতেও হবে, অতিক্রম হচ্ছে।